ওকে, আমাদের আজকের টপিক হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো ফার্স্টলি একটা কোয়েশ্চেন সবার মনে আসে স্বাভাবিক, যে অ্যানালগ আর ডিজিটাল এই দুটো কী জিনিস। তো এক কথায় বলতে গেলে অ্যানালগ হলো কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালুড, আর ডিজিটাল হলো ডিসক্রিট টাইম, ডিসক্রিট ভ্যালুড। বাট এই এক কথায় বলে আসলে এটার ফিজিক্যাল মিনিংটা ফিল করা সম্ভব না। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে আসলে বলতে পারি যে অ্যানালগ আর ডিজিটাল এই দুটোর বেসিক ডিফারেন্সটা কোথায়। একটা হলো যে এখানে লেখা আছে যে কন্টিনিউয়াস টাইম অ্যান্ড কন্টিনিউয়াস ভ্যালুড। তো কন্টিনিউয়াস টাইম অর্থ কি? যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল সিগন্যাল, সে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হলো তাপমাত্রা। ধরা গেল টেম্পারেচার মাপতেছি, আমি কোনো একটা দিনের টেম্পারেচার মাপতেছি, আমার রুম টেম্পারেচার আমি মাপবো। তো কন্টিনিউয়াস টাইমেই কিন্তু এই তাপমাত্রা এক্সিস্ট করে। তার মানে যে কোনো সময়ের জন্যেই তাপমাত্রার একটা ডেফিনিট ভ্যালু আছে। আবার এই ভ্যালুটা কিন্তু যে কোনো কিছুই হইতে পারে, এইটার এমন কোনো রেস্ট্রিকশন নাই যে তাপমাত্রা কেবল 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডই হইতে পারবে। এর মাঝে যে কোনো ভ্যালু, এনিথিং ক্যান হ্যাপেন। অবশ্য কেউ কেউ বলতে পারে যে না, আমার এখানে তো যে কোনো তাপমাত্রা আসা সম্ভব না, আমি এখন যেই অঞ্চলে আছি এইখানে টেম্পারেচার তো এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, সেটা অন্য ইস্যু। বাট এটা সম্ভব, তাপমাত্রার কন্টিনিউয়াস ভ্যালু সম্ভব। সে ফর 15 ডিগ্রি সেন্টিগ্রেড টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড এইখানে কন্টিনিউয়াসলি তাপমাত্রা ভ্যারি করতে পারে। তো এই যে টাইমও কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস টাইমে তাপমাত্রার ভ্যালু আছে এবং সেই ভ্যালুটাও কন্টিনিউয়াস, এই জন্য আমরা এটাকে বলতেছি কন্টিনিউয়াস টাইম এবং কন্টিনিউয়াস ভ্যালুড, এবং এটাকে এক কথায় বলা হচ্ছে অ্যানালগ। নেক্সট হলো ডিজিটাল। ডিজিটাল এটার অর্থ কি? এটার অর্থ হলো, আমরা এক কথায় বলছিলাম যে ডিসক্রিট টাইম অ্যান্ড ডিসক্রিট ভ্যালুড। এর অর্থ হলো এই কোয়ান্টিটি কন্টিনিউয়াস টাইমের জন্যে এক্সিস্ট করবে না। তার মানে যে কোনো সময়ের জন্যে এটার ভ্যালু থাকবে না, কিছু পার্টিকুলার ইনস্ট্যান্টে ভ্যালুগুলো থাকবে এবং সেই ভ্যালুগুলোরও একটা পারমিসিবল লেভেল আছে। তার মানে ওই যে আগের টেম্পারেচার, মানে টেম্পারেচারকেই আমি ডিসক্রিটাইজ করতে গেলে হয়তো বলতে হতে পারে যে এভরি 5 মিনিট ইন্টারভ্যালে আমি টেম্পারেচার মাপতেছি। সো তখন কিন্তু আমার এই 5 মিনিট ইন্টারভ্যালের মাঝে কোনো একটা সময়ে কত তাপমাত্রা ছিল এটাকে জিজ্ঞেস করলে বলা সম্ভব না। এটার অর্থ হলো আমি টাইমটাকে ডিসক্রিটাইজ করলাম, অর্থাৎ কন্টিনিউয়াস টাইমে আমার ডাটা নাই, কিন্তু একটা পার্টিকুলার ইন্টারভ্যাল পরে পরে আমার টেম্পারেচারের ডাটা আছে। আবার আমি বললাম যে আমি যেই থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপতেছি সেই থার্মোমিটার অ্যাকচুয়ালি 20 ডিগ্রি সেন্টিগ্রেড মাপতে পারে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড মাপতে পারে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড মাপতে পারে, আর 35 ডিগ্রি সেন্টিগ্রেড মাপতে পারে। তো কোয়েশ্চেন হলো, তাহলে 20 আর 25-এর মাঝখানে কোনো একটা টেম্পারেচার হলে ওই থার্মোমিটারে কী আসবে? অ্যাকচুয়ালি 22.5-এর নিচে যখন কোনো টেম্পারেচার থাকবে তখন সে হয়তো আমাকে শো করবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 22.5-এর উপরে গেলে তখন সে 25 ডিগ্রি সেন্টিগ্রেড শো করবে। এটার অর্থ কী হলো? কন্টিনিউয়াস টাইমের জন্যেও ডাটা শো করা সম্ভব না, সেটা একটা পার্টিকুলার ইন্টারভ্যালে ডিসক্রিট টাইমের জন্য ভ্যালুটা আছে, এবং ভ্যালুগুলাও ডিসক্রিটাইজড, অর্থাৎ কন্টিনিউয়াস হবে না। ভ্যালুগুলা ইদার 20, 25, 30 আর 35 হয়। তো বেসিক্যালি এটাই হলো অ্যানালগ এবং ডিজিটালের পার্থক্য। তো আমরা একটা ফিজিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝলাম। এখন আমরা আসি যে এইটার সাথে আমাদের এমবেডেড সিস্টেমের সম্পর্ক কোথায়, আর এই জিনিসটা নিয়ে কেন আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে চাই। এটা শুনে তো মনে হচ্ছে যে অ্যানালগটাই ভালো, ডিজিটাল নিয়ে আমার লাভ কী। কিন্তু কেন আমার ডিজিটালে গেলে লাভ হচ্ছে বা কেন যাওয়া দরকার, এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো।
এখানে দেখা যাচ্ছে যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটাকে এ/টি এভাবেও লেখা হয় অনেক ক্ষেত্রে। তো যেই ফিগারটা আছে এই ফিগারটার মধ্যে 3টা প্লট আছে। ফার্স্টেরটা দেখেই সবাই বুঝতেছো যে এটা হলো অ্যানালগ, এই এনভেলপটা হলো অ্যানালগ ভ্যালু। এখন ওয়াই অ্যাক্সিস কিন্তু নাই, সো এটার ভ্যালু কত সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর এখন দরকার নাই। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি কি সে কন্টিনিউয়াস টাইমে এই ভ্যালুটা আছে, এবং এই ভ্যালুটা কিন্তু যা খুশি তাই হয়ে আছে। আমার কোনো পারমিসিবল লিমিট নাই। আগে যেমন 20, 25, 30 আর 35 হতো, এখন ওই রকম আর কিছু হবে না। এখন যা খুশি সেটাই হইতে পারে এই এনভেলপে একটা ভ্যালু। তো এটাকে ডিজিটালে কনভার্ট করলে কি আসবে দেখো, আমরা ওই ডিসক্রিট টাইমে এটার ভ্যালুটাকে ভাগ করলাম। দেখো এই ইনস্ট্যান্টে একটা নেওয়া হয়েছে, এই ইনস্ট্যান্টে আর একটা, এই ইনস্ট্যান্টে আর একটা, এভাবে আমরা ডিসক্রিট টাইম একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে ভ্যালুগুলো নিচ্ছি। এখন এইখানে ডিসক্রিট ভ্যালুড এই কনসেপ্টটা দেখানো হয়নি, এখানে জাস্ট টাইমকে ডিসক্রিটাইজ করলে কি হয় সেটা ইম্প্যাক্টটা দেখানো হয়েছে। এ তো কোন কোন ইনস্ট্যান্টে ভ্যালুগুলো নেওয়া হয়েছে সেটা এই সেকেন্ড কার্ভটাতে আছে। এখানে দেখো ওই পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে একটা করে স্পাইক আছে, দ্যাট ইজ ওই ইন্টারভ্যালে একটা করে স্যাম্পল আমি নিচ্ছি। তো এইটা নেয়ার পরে আমার কাছে একটা বড় সমস্যা, মানে আমি একটা বড় সমস্যার মধ্যে আছি। তার কারণ হলো আমি এই সময়ে একটা ভ্যালু নিয়ে রাখছি, আবার তার পার্টিকুলার টাইম ইন্টারভাল পরে আর একটা ভ্যালু নিচ্ছি। তো এই মাঝখানের টাইমটাতে টেম্পারেচার কি আছে, এইটা আমার কোত্থেকে আসবে, এটা আমি কি ইউজ করতে পারি? এটার জন্যে যেটা করা হয় যে আমরা অ্যাজিউম করি যে এই টাইম ইন্টারভ্যালটা এতটাই কম যে এর মধ্যে টেম্পারেচারের কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে না। বাট তুমি বলতেই পারো যে তাহলে এখান থেকে যে এইটা যে চেঞ্জ হলো তাহলে কি হবে? বাট এখানে টাইম ইন্টারভ্যালটা বড়, তাই এমন চেঞ্জ হচ্ছে। আমি যদি এমন করতাম যে টাইম ইন্টারভ্যালটা খুব ছোট হতো, এই পয়েন্টে একটা ভ্যালু নেওয়ার পরেই তার খুব ক্লোজ আর একটা পয়েন্টে আমি ভ্যালু নিতাম, তখন কিন্তু সিগনিফিক্যান্ট চেঞ্জ হতো না। তার মানে কি হলো, তুমি যত ছোট টাইম ইন্টারভ্যালে ভ্যালুটা নিচ্ছ, তোমার কনভার্টেড ডাটা অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্টেড ডাটা অতটাই অ্যাকিউরেট হচ্ছে। আর এই নিচে দেখো আমাদের ওই অ্যাজাম্পশনটাকে গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে এই একটা ইনস্ট্যান্টে যেই ভ্যালুটা আমি নিই, নেক্সট ভ্যালু নেওয়ার আগ পর্যন্ত আমাদের অ্যাজাম্পশন হলো ওই ভ্যালুটাই সাস্টেন করতেছে। তো এই কাজটা থেকে আমরা বুঝলাম আসলে যত ফাস্ট তুমি স্যাম্পল নিচ্ছ, অর্থাৎ তোমার টাইম ইন্টারভ্যালটা যত কম হবে, তোমার কনভার্টেড ডাটা অ্যাকচুয়াল ডাটাকে অতটাই প্রিসাইজলি ফলো করতে পারবে। এখানে দেখো সেইটারই একটা গ্রাফিক্যাল এক্সাম্পল। এখানে আমার ভ্যালুগুলো নেয়া অর্থাৎ টাইম ইন্টারভ্যালটা বেশি অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কম। এই কথাটা তো বুঝতে পারতেছো যে টাইম ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি একটা অন্যটার ইনভার্সলি প্রপোর্শনাল, জাস্ট অপোজিট। সো যত কম ইন্টারভ্যালে তুমি ডাটা নিচ্ছ তার অর্থ হলো তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অত বেশি। তো দেখো এইটার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কম, তো এইটার ওয়েভ শেপ দেখেই বুঝতেছো যে এটা একটা সাইন। অ্যাকচুয়ালি এটা অ্যানালগ সিগন্যাল ছিল একটা সাইনোসয়েড, তো ওটাকে আমি কনভার্ট করার পরে এমন একটা অবস্থা যখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কম, কিন্তু যখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়তেছে তখন দেখো এটার শেপটা কত সুন্দর। রিলেটিভলি এটা অ্যাকচুয়াল সাইনের ক্লোজ বাট নট এক্স্যাক্ট। তো যখন আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আরও বাড়িয়ে দিব তখন হয়তো দেখা যাবে যে এইটা আরও সুন্দর হবে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা জাস্ট টাইমকে ডিসক্রিটাইজ করার কথা বলতেছি, এখনও কিন্তু ভ্যালু ডিসক্রিটাইজ আমরা করিনি। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যত বেশি হোক না কেন, এই ভ্যালুকে ডিসক্রিটাইজ করার একটা লিমিটেশন আছে।
অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যত বেশি হোক না কেন, তুমি ভ্যালুকে ডিসক্রিটাইজ করলে তুমি কোনো দিনই অ্যানালগ সিগন্যালের এক্স্যাক্ট রেপ্লিকা ডিজিটালে নিয়ে আসতে পারবা না। তার অর্থ টাইম ডিসক্রিটাইজ করলেও যেমন তোমার ডিগ্রেডেশন হচ্ছে, ভ্যালু ডিসক্রিটাইজ করলেও তোমার ডিগ্রেডেশন হচ্ছে। এখন আমি এই ডিগ্রেডেশন ওয়ার্ডটা ইউজ করতেছি, তো তার মানে কি? তার মানে হলো অ্যাকচুয়ালি অ্যানালগে যা ছিল কখনোই ডিজিটালে এক্স্যাক্টলি ওই জিনিসটাকে নিয়ে আসা সম্ভব না। তাহলে এই অ্যানালগ থেকে ডিজিটালে আসার জাস্টিফিকেশন কি? এটা সব থেকে বড় জাস্টিফিকেশন হলো তুমি নিজে তোমার বডি কিভাবে কাজ করে সেটা হিসাব করো। ফার্স্টলি একটা জিনিস তো সবাই জানে যে পারসিস্টেন্স অফ ভিশন বলে একটা জিনিস আছে, যেটা হলো 0.1 সেকেন্ড। তার মানে হলো 0.1 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ একটা জিনিস দেখার 0.1 সেকেন্ডের মধ্যে তুমি নতুন আর একটা কিছু দেখলেও ওইটাকে তুমি অ্যাকচুয়ালি দেখো না। তোমার চোখের সামনে থাকবে বাট তুমি দেখবা না। এক্স্যাক্ট এই জিনিসটাকে ইউজ করেই তো যত ভিডিও বলো আর যাই বলো সব কিছু তো এই জিনিসটাকে এক্সপ্লয়েট করেই করা। তার অর্থ হলো তোমার ভিশন সিস্টেমও কিন্তু 10 হার্জ ফ্রিকোয়েন্সিতে তোমার চোখের সামনে যা কিছু আছে সব কিছুকে স্যাম্পল করে তুমি দেখতেছো। তো তোমার চোখ এই স্যাম্পলিংয়ের কনসেপ্টটাকে ইউজ করতেছে, তো আমরাও এক্স্যাক্টলি একই রকম একটা কাজ করব। এখন প্রশ্ন হলো যে কেন আমার অ্যানালগ নিলে সমস্যাটা কি হতো? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা ডিরেক্ট মাইক্রো কন্ট্রোলার বা একটা কম্পিউটারের পার্সপেক্টিভ থেকে দেখি। প্রথম কথা, ধরো আমি এক কাজ করলাম, আমি আমার মাইক্রো কন্ট্রোলার দিয়ে একটা প্রজেক্ট করতে যাই, যেটার উদ্দেশ্য হলো আমি একটা পুরা দিনের টেম্পারেচার মাপতে চাই এবং ওইটা রেকর্ড করে রাখবো, লক করে রাখবো। এখন চিন্তা করো তোমার সারাদিনে 24 ঘন্টা, 24 ঘন্টা সময়ে তুমি টাইমকে ডিসক্রিটাইজ না করলে, এটা ইনফিনিট টাইম, ইনফিনিট নাম্বার অফ পয়েন্টস আছে তোমার এই 24 ঘন্টার মধ্যে। টাইমটা ইনফিনিট না, বাট পয়েন্টগুলো ইনফিনিট। আবার আরও একটা কথা হলো যে যে কনভার্সনটা করতেছো, তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি হলো টেম্পারেচার, ওইটাকে তোমার মাপতে হবে, মেপে তোমাকে বুঝতে হবে, তোমার মাইক্রো কন্ট্রোলারকে বুঝতে হবে তাপমাত্রাটা অ্যাকচুয়ালি কত। তো সেই মাইক্রো কন্ট্রোলারের বুঝতে, অর্থাৎ এই কনভার্সনটা করতে তার একটা পার্টিকুলার টাইম লাগবে। তো যখন সে কোনো একটা ইনস্ট্যান্টে টেম্পারেচার মাপতেছে, তার মধ্যেই কিন্তু তার কিছুটা টাইম সে নষ্ট করতেছে সেইটাকে প্রসেস করতে এবং লক করতে। তার মানে তুমি কখনোই কন্টিনিউয়াস টাইমে ডাটা লক করতে পারবা না, যত ফাস্ট কম্পিউটারই হোক না কেন। ফার্স্টলি এটা। সেকেন্ডলি, ধরো তুমি সামহাও পারছো কন্টিনিউয়াস টাইমের ডাটা নিতে পারছো, ধরলাম, কিন্তু যে ডাটা তুমি নিচ্ছ এই ডাটা তোমাকে স্টোর করতে হবে। এই স্টোর যে তুমি করবা প্রত্যেকটা ডাটা পয়েন্ট, ধরো আমি বললাম আমি পয়েন্টের পরে 7টা ডিজিট পর্যন্ত অ্যাকিউরেট টেম্পারেচার লক করে রাখতে চাই। তো এবার তোমরা 1.1ac প্রোগ্রামিং করে আসছো, সো ধরে নাও 25 পয়েন্ট সামথিং পয়েন্টের পরে 7টা ডিজিট আছে। এরকম একটা ডাটা স্টোর করতে কত বাইট জায়গা লাগে এটা তোমরা সবাই জানো। তো তাহলে এই ইনফিনিট নাম্বার অফ ডাটা পয়েন্টের ইনফিনিট নাম্বার অফ ডাটা স্টোর করে রাখার জন্যে আমার যেই পরিমাণ জায়গা দরকার, এই জায়গা তোমার নাই। তাহলে সবথেকে স্মার্ট অ্যাপ্রক্সিমেশন হলো তুমি টাইম স্কেলটাকে ডিসক্রিটাইজ করে নাও, নিয়ে পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল পরে পরে টেম্পারেচার মাপতে থাকো। এখন এটার কিন্তু কোনো লুপহোল নাই, তার কারণ 5 মিনিট অন্তর অন্তর তুমি টেম্পারেচারের রিডিং নিলে ওই 5 মিনিটের মধ্যে এমন কোনো ড্রাস্টিক টেম্পারেচারের চেঞ্জ হয় না যেটা আসলে লক করে রাখার দরকার আছে। ইনহেরেন্ট অ্যাজাম্পশনটা হলো রুম টেম্পারেচার চেঞ্জ হতে হলে
স্লোলি বা গ্র্যাজুয়ালি হয়। সো তুমি এই রকম টাইম ইন্টারভ্যালে ডাটা লক করে রাখলে দ্যাট ইজ ফেয়ার, ওতেই তোমার কাজ হবে। ওকে, তাহলে টাইম ইন্টারভ্যালকে যা অর্থাৎ টাইম স্কেলকে ডিসক্রিটাইজ করার জাস্টিফিকেশান আমি পেয়ে গেছি। এখন আসো যে ভ্যালুকে কেন আমি ডিসক্রিটাইজ করতেছি। ভ্যালুকে ডিসক্রিটাইজ করার এই ব্যাখ্যাটাও একটু আগে যেই কথাটা বললাম ওখান থেকে আসে। কথা হলো যে আমি পয়েন্টের পরে কতগুলা নাম্বার নিচ্ছি, অর্থাৎ কতগুলা ডিজিট নিচ্ছি, এর ওপর ডিপেন্ড করে আমার স্টোরেজের জন্য জায়গা লাগতেছে। তো ছোট একটা মাইক্রো কন্ট্রোলার, ধরো 80 মেগা 32 বা 80 মেগা 16, তার সে স্টোর করে অ্যাকচুয়ালি বাইট হিসেবে, অ্যাজ এ বাইট। তার রেজিস্টারগুলা সব 1 বাইট করে, তার মানে 8টা করে বিট আছে। তো 8 বিটের একটা জায়গার মধ্যে তুমি ম্যাক্সিমাম কত নাম্বার স্টোর করে রাখতে পারো। ইন্টিজার হইলে একরকম, আবার ফ্লোটিং পয়েন্ট নাম্বার হইলে একরকম। তো ধরলাম যে সে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ডাবল হইলে কয়েকটা রেজিস্টার মিলিয়ে ওটাকে স্টোর করে রাখবে, সেটা তার ব্যাপার, সে পারলো। বাট তুমি এই ভ্যালু ডিসক্রিটাইজ না করলে এই কন্টিনিউয়াস ভ্যালু কোনো দিনই তোমার লিমিটেড স্টোরেজের মধ্যে স্টোর করতে পারবে না। যেই কারণে তোমাকে ভ্যালুটাকেও ডিসক্রিটাইজ করতে হবে। এটা একটা কারণ। আরও একটা কারণ হলো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন তুমি একটা ভ্যালুতে কনভার্ট করতেছো, অর্থাৎ টেম্পারেচার মাপতেছো, তোমার ইলেকট্রিক্যাল সিস্টেম যেহেতু, সো তোমাকে টেম্পারেচারের ইকুইভ্যালেন্ট একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি মেজার করতে হবে। তো আমাদের জন্য ওই কোয়ান্টিটিটা হতে পারে ভোল্টেজ। তো ভোল্টেজটাকে যখন তুমি মাপতেছো, ওইটা মাপার জন্য তোমার কিছু হার্ডওয়্যারের প্রয়োজন আছে। তো এই হার্ডওয়্যারটাও ইনফিনিট নাম্বার অফ বিট বা ইনফিনিট নাম্বার অফ লেভেল মাইক্রো কন্ট্রোলার কম্পেয়ার করতে পারে না। তাকে পার্টিকুলার কিছু পারমিসেবল লেভেল দেয়া লাগে, অর্থাৎ ভ্যালুগুলো এইরকম এরকম হবে। ওই যে একটু আগে আমরা যে বললাম 20, 25, 30, 35, এই টাইপের কিছু লেভেল তাকে বলে দিলে মাইক্রো কন্ট্রোলার এই লেভেলগুলোর সঙ্গে ইনপুটকে কম্পেয়ার করে ঠিক করতে পারে যে হ্যাঁ আমার টেম্পারেচার অ্যাকচুয়ালি এত। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আসলে ফিজিক্যাল সিস্টেম বা যে কোনো কিছুকে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিজিটালি কোনো মেশিনের মধ্যে পেতে হলে এবং ওটাকে স্টোর করতে হলে তোমাকে অ্যানালগ থেকে ডিজিটালে আসতে হবে। তো এটার মধ্যে দুইটা ফ্যাক্টর, একটা হলো টাইম স্কেলকে ডিসক্রিটাইজ করা, আর একটা হলো ভ্যালুকে ডিসক্রিটাইজ করা। তো টাইম স্কেলকে ডিসক্রিটাইজ করা হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে কত ফাস্ট তুমি করতেছো, আর তোমার যেই ভ্যালুকে ডিসক্রিটাইজ করা এই কাজটা আবার তোমার রেজুলিউশনের ওপর ডিপেন্ড করে। তো সেই রেজুলিউশনটা কী জিনিস ওটা আমরা আসবো পরে। তার আগে আরেকটা জিনিস দেখে নাও যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির আরেকটা ইফেক্ট আছে। আমি একটু আগেই বলছি যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তুমি অ্যাকচুয়াল সিগন্যালটাকে অত ক্লোজলি ডিজিটালে কনভার্ট করতে পারো। তো তার মানে কি, আমি ফ্রিকোয়েন্সি কমাতে থাকবো, তারপরেও ওটা রেপ্লিকেট হবে, কিন্তু খারাপ ওয়েতে, অর্থাৎ এক্স্যাক্টলি হবে না বাট হবে, এমন অ্যাজিউম করলে কিন্তু মুশকিল। তার কারণ হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির একটা লোয়ার সিলিং আছে, তার নিচে চলে গেলে তোমার পুরো শেপটাই পাল্টে যেতে পারে। যেমন দেখো এই উপরের সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি, অ্যাকচুয়ালি এই সিগন্যালটার মাল্টিপল। এখন দেখো আমি যদি এই রকম টাইম ইন্টারভ্যালে স্যাম্পলিং করতে থাকি, দেখো এই রকম ইন্টারভ্যালে স্যাম্পলিং করতে থাকলে দেখো আমি সেই স্যাম্পলিংয়ের পরে ধরো যে এই ডাটা পয়েন্টগুলো আমি পেয়ে আসছি এবং আমি তোমাকে বললাম এটা একটা সাইনোসয়েড। তো তুমি তাহলে কিন্তু এই রকম করেই আঁকবা। তোমার জানার কথা না এইটার ফ্রিকোয়েন্সি কত ছিল। সো আমি যখন তোমাকে এই পয়েন্টগুলো দিয়ে এই উপরের ফিগারটাকে ঢেকে রেখে তোমাকে বললাম যে তুমি এই ডাটা পয়েন্টগুলো আছে আর এটা একটা সাইনোসয়েড, তুমি এখন বলো দেখি তাহলে ওয়েভ শেপটা কী হবে, তুমি কিন্তু এক্স্যাক্টলি এটাই আঁকবা।
এটাই হলো সমস্যা। এই ঘটনাটা ঘটছে তার কারণ হলো ওই যে বললাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির একটা লোয়ার সিলিং আছে, সেই সিলিংয়ের থেকে কম ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করলে এই রকম দুর্ঘটনা ঘটে। এটাকে বলা হয় এলিয়াসিং। এটা নিয়ে তোমাদের আরও ইনডেপথ অনেক কিছুই পড়তে হবে, এটা পরে, আমরা এখন এটা নিয়ে বদার করতেছি না, আমরা সামনে আগাই। তো দেখো এখানে আরও এলিয়াসিংয়ের আরও একটা এক্সাম্পল আছে, এটা দেখলেই বুঝবা আগেরটার মতোই এক্স্যাক্টলি। এখন আসো যে ভ্যালুর ডিসক্রিটাইজেশন বা রেজলিউশনের যে বিষয়টা নিয়ে বলতেছিলাম ওটা। তো এখানে একটু আগে যে বললাম যে মাইক্রোকন্ট্রোলারের কিছু পারমিসেবল কিছু লেভেল আছে ভোল্টেজের, তো সে অ্যাকচুয়ালি ওই লেভেলগুলোর সঙ্গে ইনপুটের কম্পেয়ার করে, সে কম্পেয়ার করে দেখে যে কোন লেভেলের সঙ্গে মিলতেছে, অর্থাৎ সে যেন জানে যে আমার এই 16টা লেভেল বা 15টা লেভেল, 16টা লেভেল আমার আছে, এই 16টা লেভেলের কোনো একটা লেভেল ইনপুটে আসবে। এখন সে যে ইনপুটটা আসে ওইটার সাথে তার 16টা লেভেলের প্রত্যেকটাকে কম্পেয়ার করে দেখে, যেইটার সঙ্গে সে মিল পায় সে ধরে নেয় যে ভ্যালু হলো, ইনপুটের ভ্যালু হলো ওটা। এই রকম একটা কনসেপ্টে তার ভেতরে কাজটা হয়। এখন দেখো যে এন বিট, অর্থাৎ ধরো আমি 16টা লেভেল তার আছে, তার ভোল্টেজের লেভেল আছে 16টা, তো সেই ইনপুটকে ওই লেভেলগুলোর সাথে কম্পেয়ার করে তার যে রেজাল্টটা আসবে ওইটাকে তার রেস্টোর করার জন্য কত বিট লাগবে? ডেফিনেটলি 4 বিট। কারণ 4 বিটের একটা নাম্বার দিয়ে তুমি ম্যাক্সিমাম ইন্টিজার লিখতে পারো 15। তো 0 থেকে 15 তার মানে হলো 16টা লেভেল আছে। তো দেখো এখানে রেজলিউশনের ডেফিনিশনটাই হলো এটা, যে দ্য রেজলিউশন অফ দ্য কনভার্টার ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ডিসক্রিট ভ্যালুস ইট ক্যান প্রডিউস ওভার দ্য রেঞ্জ অফ অ্যানালগ ভ্যালুস। সো আমি যা বললাম এতক্ষণ ধরে এক্স্যাক্টলি ওটাই। তো এইখানে দেখো একটা এডিসির পারমিসেবল লেভেলগুলা এখানে দেখানো আছে, যে হরাইজন্টাল লাইনগুলো আছে এখানে 0, 1, 2 এভাবে নাম্বার 16 পর্যন্ত আছে। এখন আমি একটা সাইন ওয়েভ বা যেই কোনো একটা ভোল্টেজ, জাস্ট সাইন ওয়েভকেই আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করি এমন না, যে কোনো র্যান্ডম ওয়েভ, কিন্তু কন্ডিশন হলো তার ম্যাক্সিমাম ভ্যালু এই লেভেলটাকে ক্রস করতে পারবে না, তার মিনিমাম ভ্যালু এই লেভেলের নিচে আসতে পারবে না। যদি তাই হয় তাহলে সে এই ফুল রেঞ্জটাকে সে 16টা ইকুইডিস্ট্যান্ট ভাগে ভাগ করছে। ভাগ করে দেখো এই ইনস্ট্যান্টে এক্স্যাক্ট এই পয়েন্টটা এই টাইমে ইনপুটের যে ভ্যালুটা ছিল, এই সাইন ওয়েভের যে ভ্যালুটা ছিল, মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ এডিসি ওই ইনপুটের সাথে এই লেভেলটার কম্পেয়ার, মানে সবগুলো লেভেলের সাথে কম্পেয়ার করে সে পেলো যে এই লেভেলের সঙ্গে তার ভ্যালু এক্স্যাক্ট ম্যাচ করতেছে, অথবা ক্লোজেস্ট। এক্স্যাক্ট ম্যাচ করতেও পারে, নাও পারে, সে ক্লোজেস্ট ম্যাচ লেভেলটাকেই আউটপুট হিসেবে নিয়ে আসবে। তো দেখো সে 10 নাম্বার লেভেলের সঙ্গে ম্যাচ পেয়ে গেছে। সো সে এই টাইম স্টেপে ইনপুটের ভ্যালু এই 10 হিসেবে সেভ করে রাখবে 4 বিট দিয়ে। তো 4 বিট দিয়ে 10 হিসেবে সেভ করতে গেলে তাকে কি সেভ করতে হবে? 1010। সো এই টাইম স্টেপে সে এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন শেষ করে তার জন্যে ওই টাইম স্টেপের ভ্যালু রাখার জন্য যে জায়গা আছে সেই জায়গাতে সে 1010 এই 4টা বিট রাইট করে দিয়ে আসবে। এডিসি এক্স্যাক্টলি এইটুকু করে। তো এর পরে অ্যাকচুয়ালি ওইটার ফিজিক্যাল ভ্যালু কত ছিল এটা তোমাকে বা আমাকে ঠিক করতে হবে। সেটা কীভাবে করতে হয় ওটা আমরা দেখব পরে। আপাতত দেখো যে এই রকম একটা কম্প্যারিজন করলে থিওরিটিক্যালি এইগুলোর প্রোজ অ্যান্ড কনস কী আছে। তো দেখো এখানে n সমান 4, আমরা বলি যে n বিট এডিসি, এটা হলো একটা 4 বিট এডিসি। তো এইটা মোটামুটি সবার ক্লিয়ার আশা করি। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো দেখো এখানে আর একটা কথা আছে, স্টেপ সাইজ। স্টেপ সাইজ হলো যে একটা লেভেল থেকে ঠিক তার পরের লেভেল পর্যন্ত এইখানে তোমার এই রেঞ্জটা কত, এখানে একটা অ্যারো দিয়ে দেখানো আছে, আর ওটা একটু স্লাইডলি উপরে চলে গেছে আর কি। তো এই লাইন থেকে এই লাইন পর্যন্ত এটাকে আমরা বলতেছি স্টেপ সাইজ। তো এই স্টেপ সাইজ কিভাবে হিসাব করতে হয় সেটা খুব সহজ। তুমি জানো যে এইখান থেকে এই পর্যন্ত এই ভোল্টেজের রেঞ্জটা হলো
ভিম্যাক্স, আমি ধরলাম ভিম্যাক্স, আর আমার এন বিট দিয়ে ম্যাক্সিমাম নাম্বার লেখা যায় 2n মাইনাস 1 ইন্টিজার। সো তুমি ওটা দিয়ে ভাগ করে দাও, দিলে যেটা আসবে এক্স্যাক্টলি ওটাই হলো তোমার একটা স্টেপের ভ্যালু। তো এখানে দেখো আমি ধরে নিছি যে আমার ম্যাক্সিমাম অর্থাৎ ভোল্টেজের রেঞ্জ, ভোল্টেজের মিনিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে রেঞ্জটা হলো 10 ভোল্ট, এবং আমার 4 বিটের একটা এডিসি আছে, তাহলে স্টেপ সাইজটা হবে 2/3 ভোল্ট। ওকে, তাহলে স্টেপ সাইজ সবার কাছে ক্লিয়ার আশা করি। নেক্সট হলো কোয়ান্টাইজেশন এরর। এখানে বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে। ধরো আমি কোনো একটা টাইম স্টেপে এক্স্যাক্টলি এই টাইম স্টেপটাতে কি হচ্ছে দেখো, এই টাইম স্টেপটা আসলে এই টাইম স্টেপে যে ভ্যালুটা আসে সেটা আসলে এই লেভেলের সঙ্গেও মিলতেছে না, এই লেভেলের সঙ্গেও মিলতেছে না। তাহলে এই টাইম স্টেপে এডিসি আউটপুটে কি নিয়ে আসবে? এটার জন্য সে যে কাজটা করে, ওই যে একেবারে ফার্স্টে যে বলছিলাম যে 20 আর 25-এর মাঝে হলে ভ্যালু সে কী নিবে, তখন আসলে 22.5-এর ওপরে থাকলে 25 আর তার 22.5-এর নিচে আসলে 20, এভাবে সে ঠিক করে। এক্স্যাক্টলি একই কাজ এডিসির মধ্যেও হয়। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু যা ছিল আর তোমার এডিসি যে আউটপুটটা দিল এটার মধ্যে একটা ডিফারেন্স থাকে। এক্স্যাক্ট ম্যাচ করলে ডিফারেন্সটা নাই, অর্থাৎ এররটা নাই, কিন্তু এক্স্যাক্ট ম্যাচ না করলেই কিন্তু একটা এরর থাকবে। এখন ছোট এরর হলে আমরা আসলে কত ছোট এরর হবে, মিনিমাম এরর হলো 0, যখন এক্স্যাক্ট ম্যাচ করতেছে তখন কোনো এরর নাই, কিন্তু ম্যাক্সিমাম এররটা কত হতে পারে, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো সেটা দেখো, এখানে আমরা বলতেছি যে এখানে দেখো একটা বলা হচ্ছে যে এইটা হলো একটা স্টেপ সাইজ, এটাকে রেজলিউশন বলতেছে। তো এইটার মিড পয়েন্ট হলো এটা, তো মিড পয়েন্টের নিচে থাকলে তুমি নিচ্ছ এইটা। তো দেখো অ্যাকচুয়াল ভ্যালু ছিল এটা, তুমি ভ্যালু নিচ্ছ এটা, তাহলে তোমার এররটা হলো এইটা। এটাকে আমরা বলতেছি মাইনাস এইটুকু, অর্থাৎ নেগেটিভ একটা এরর আসছে। এখন এই যে এররের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে এটা হিসাব করলে কি আসে দেখো, যখন ঠিক সেন্টারে আসবে তোমার এই অ্যানালগ ভ্যালুটা, যখন স্টেপ সাইজের ঠিক সেন্টারে থাকে, তখন আসলে তুমি কোনটার সঙ্গে নিবা? যে কোনো একটার সঙ্গে, অর্থাৎ তার সিলিংয়ের সঙ্গেও নেওয়া সম্ভব, আবার তার ফ্লোরের সঙ্গেও নেওয়া সম্ভব, অর্থাৎ ওই স্টেপের সিলিংয়ের সঙ্গেও নেওয়া সম্ভব, অথবা স্টেপ সাইজের অর্থাৎ স্টেপের ফ্লোরের সঙ্গেও নেওয়া যায়। তো সেক্ষেত্রে তোমার এররটা আসে কিন্তু স্টেপ সাইজ বাই 2, ইদার প্লাস অর মাইনাস। তুমি দেখো এরর কখনোই এইটার বেশি হওয়া সম্ভব না। তার মানে হলো কোয়ান্টাইজেশন এরর, এই এররটাকে বলা হয় কোয়ান্টাইজেশন এরর। তো এই কোয়ান্টাইজেশন এরর এই প্লাস মাইনাস স্টেপ সাইজ এটার থেকে কখনোই, অর্থাৎ স্টেপ সাইজ বাই 2 এটার থেকে বড় হবে না। তো এটা গেল আমাদের কোয়ান্টাইজেশন এরর। ওকে, তাহলে কোয়ান্টাইজেশন এররও বুঝলাম। তো তারপরে আমরা ফাইনালি মানে থিওরিটিক্যাল যে অ্যাপ্রোচটা আমরা এতক্ষণ নিলাম, এটার কি ফ্যাক্টরগুলো হলো এটা, অর্থাৎ যখন একটা এডিসি তুমি ইউজ করতেছো বা এডিসি নিয়ে কাজ করতেছো, তখন তোমাকে এই 3টা ফ্যাক্টর সম্পর্কে মোটামুটি কনসার্ন থাকতে হবে, অর্থাৎ কেয়ারফুল থাকতে হবে। সেটা হলো ফার্স্টলি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তুমি যেই ইনপুট সিগন্যালটাকে স্যাম্পল করতেছো বা ডিজিটালে কনভার্ট করতেছো, সেইটা যত ফাস্ট চেঞ্জ হয়, তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির একটা লোয়েস্ট সিলিং আছে, তার নিচে তুমি নিতে পারবা না, আমি অলরেডি বলছি, তাহলে এলিয়াসিং হয়। আর একটা কথা হলো যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যখন তোমার বাড়ানোর সুযোগ থাকবে, তখন তুমি সেই ম্যাক্সিমাম পসিবল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা নাও। এর অ্যাডভান্টেজটা হলো তুমি যত বেশি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করতেছো, তোমার কনভার্টেড সিগন্যাল অ্যাকচুয়াল সিগন্যালকে অত ক্লোজলি ফলো করতে পারে। সেকেন্ড হলো রেজলিউশন, অর্থাৎ কত বিটের এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন তুমি করতেছো। যত রেজলিউশন যত বেশি হবে, অর্থাৎ এই
এন যত বেশি হবে তোমার কোয়ান্টাইজেশন এরর তত কম হবে। কেন কম হবে এটা তুমি অলরেডি জানো, লাস্ট স্লাইডেই তোমাকে দেখানো হয়েছে। থার্ডলি হলো কোয়ান্টাইজেশন এরর। অ্যাকচুয়ালি নাম্বার 2 আর নাম্বার 3 দুইটা একই জিনিস অ্যাকচুয়ালি। তো এই দুটো জিনিস সম্পর্কে খেয়াল রাখতে হবে অলওয়েজ। তো এটাই ছিল মোটামুটি থিওরিটিক্যালি যা কিছু জানার। এডিসি এখন সার্কিট লেভেলে এডিসি কিভাবে হয় এটা তোমরা আরেকটু বড় হলে বুঝবা। অ্যাকচুয়ালি 1-2 থেকে আসলে এত মানে এটা নিয়ে কথা বলেও লাভ নেই। তো যাই হোক, থিওরিটিক্যালি এতটুকু জানলেই তোমাদের জন্য ইনাফ অ্যাজ অফ নাও। তো আমরা এই লেকচারের নেক্সট পার্টে এটি মেগা 32 বা এটি মেগা 16 দিয়ে কিভাবে একটা অ্যানালগ ভোল্টেজকে ডিজিটালে কনভার্ট করে একটা ডিজিটাল ভোল্টমিটার তৈরি করা যায় সেটা দেখব। আমরা কোডটাও লিখব এবং সেই কোড সিমুলেশনে লোড করে আমরা সিমুলেট করে দেখব যে অ্যাকচুয়ালি অ্যানালগ ভোল্টেজকে আমি মাইক্রোকন্ট্রোলার দিয়ে মেজার করে ডিজিটাল ভোল্টমিটারের মতো আউটপুটে আনতে পারতেছি কিনা। ওকে।